দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে ছিন্ন ভিন্ন প্রোটিয়ারা। মুস্তাফিজ ও নাসিরের শিকার 3টি করে উইকেট। সিরিজে সমতা আনতে টাইগারদের লক্ষ্য 163 রান। জয়ের ধারায় ফিরবে মাশরাফিরা, প্রত্যাশা সমর্থকদের। আজকে আমরা সবাই আশাবাদী বাংলাদেশ জিতবে। বোলিং তো বাংলাদেশ অবশ্যই ভালো করছে এবং ব্যাটিংও ভালো করবে এবং বাংলাদেশ আজকের ম্যাচটা জিতবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিন এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় 3 জনকে গণপিটুনি। প্রায়ই ঘটছে এমন ঘটনা, অভিযোগ ব্যবসায়ীদের। থানায় জানানোর পরামর্শ পুলিশের। বিশ্বব্যাংক একসময় পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে, তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। সৈয়দ আশরাফের বাসায় নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। শুভেচ্ছা জানিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার আশরাফের। টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে, অনলাইনেও কালোবাজারির অভিযোগ। আজও টিকিট কিনতে দীর্ঘ লাইন। এবং ঈদে কেনাকাটার ভিড়ে জাল টাকার বিস্তার ঠেকাতে শপিং মলগুলোতে বসানো হলো শনাক্তকরণ যন্ত্র। থাকছে তাৎক্ষণিক শাস্তিও। শুরুতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে 162 রানে গুটিয়ে গেছে সফররত দক্ষিণ আফ্রিকা। এটাই টাইগারদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ 38 রানে ও নাসির 26 রানে 3টি করে উইকেট শিকার করেন। ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের টপ অর্ডারে এদিন শুরুতেই ধাক্কা দেন মুস্তাফিজ। দলীয় 16 রানের সময় তার বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ডিকক। এরপর ডুপ্লেসিকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করলেও দলীয় 45 ও ব্যক্তিগত 22 রানের সময় আরেক ওপেনার আমলার স্ট্যাম্প উড়িয়ে দেন রুবেল। এরপর দলীয় স্কোরে মাত্র 14 রান যোগ হতে স্পিনার নাসিরের বলে রোজ পরিষ্কার বোল্ড হয়ে মাঠ ছাড়লে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ার। দলীয় 74 রানে মিরারকে মাহমুদুল্লাহ রিয়াদ ও 94 রানে ডুপ্লেসিকে স্পিনার নাসির নিজের দ্বিতীয় শিকারে পরিণত করলে ধস নামে প্রোটিয়া ব্যাটিং লাইন আপে। সেখান থেকে দলীয় স্কোরে 6 রান যোগ হতেই মুস্তাফিজের কাটারে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন ডুমিনি। আর দলীয় 162 রানে বেহারডিনকে ফিরিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইন আপের লেজটুকু ছেটে ফেলে টাইগার কাপ্তান মাশরাফি। Very quick to pounce on it. That was very straight. Should be one of the easier decisions he's going to make in his career. That's pretty straight. দ্বিতীয় ওয়ানডে দেখতে মিরপুর স্টেডিয়ামে শুরুতে দর্শক সমাগম কম থাকলেও খেলা শুরু হওয়ার পর তা বেড়ে চলেছে। এই মুহূর্তে মিরপুর শের বাংলা স্টেডিয়াম এলাকায় আছেন রিপোর্টার মাকসুম আলম খান। দর্শকদের প্রত্যাশার খবর জানতে যাচ্ছি তার কাছে। মাকসুম, আপনাকে যেমনটা বলছিলাম, আসলে আবারও টাইগার রোর অর্থাৎ বাঘের গর্জন সেটা আমরা শুনতে পেলাম এই মিরপুরের মাঠে। যেটা হয়েছে যে বাংলাদেশ আসলে ক্রমাগতই যেটি দেখিয়েছে, প্রমাণ করেছে তারা একটি দল হিসেবে সবসময় ভালো খেলে। অর্থাৎ একক প্রচেষ্টায় আমরা অন্যান্য অনেক দলগুলোকে দেখেছি যে একক প্রচেষ্টায় অনেকে খেলে থাকেন, একটা বড় ইনিংস খেলেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই জিনিসটা যেন এমনই যে ওয়ানডে ক্রিকেট মানে যেমন দলগত খেলা, ঠিক বাংলাদেশ মানে যেন সেই দলগত খেলা। তো সেই টিমের যে একটা এনথাজিয়াজম বা একসাথে খেলার যে একটা টিম স্পিরিট, সেইটা আজকে আমরা দেখতে পেলাম এই মিরপুরের মাঠে। বোলাররা আসলে প্রত্যাশা অনুযায়ী সেই পারফর্ম করেছেন। এর আগে আমরা দেখেছি মাঝখানে
4টি ম্যাচ, 2টি টি-20 এবং ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি, এই কয়েকটি ম্যাচে আসলে বাংলাদেশ তাদের স্বরূপে ফিরতে পারেনি। তো দেখা গেল যে 4 ম্যাচ পরে আবারও তারা সেই স্বরূপে ফিরে এসেছে মাশরাফির নেতৃত্বে, এবং আমরা আজকেও ছোটখাটো একটা মুস্তাফিজ ঝলকানি দেখতে পেয়েছি, যেখানে তিনি যেমন পারফর্ম করেছেন তার সাথে সাথে নাসির, মাহমুদুল্লাহ সবাই ভালো বোলিং করেছেন, এবং দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বসেরা একটি ব্যাটিং লাইন আপকে মাত্র 162 রানে থামিয়ে দেওয়া, এটা খুবই চমকপ্রদ একটি ব্যাপার, যেটা আসলে বাংলা টাইগাররা করে দেখিয়েছে। এবং এখানে সমর্থকদের কথা বলতেই হবে যে তারা শুরুতে যদিও তাদের সমাগম আমরা এখানে কম দেখেছিলাম, কিন্তু গেট খুলে দেওয়ার পরে ধীরে ধীরে তারা আসতে থাকে স্টেডিয়ামে, এবং প্রিয় দলকে সমর্থন করার জন্য তারা মাথায় পতাকা বেঁধে এবং প্রিয় দলের জার্সি পরে অনেকেই এসেছেন। এখানে অনেকেই মুখে পতাকা এঁকে এসেছেন, মাথায় উল্কি এঁকে এসেছেন। তারা তাদের একটাই প্রত্যাশা ছিল বাংলাদেশ দল যেন এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যেন খেলায় ফিরে আসতে পারে, সিরিজে ফিরে আসতে পারে, এটি তাদের প্রত্যাশা ছিল। এবং দেখা গেছে যে খেলার পরে অনেকক্ষণ পরেও তারা যখন বাংলাদেশ ধীরে ধীরে ভালো করেছে, পরপর অনেকগুলো উইকেট পড়েছে, তখন তারা মাঠে আসা শুরু করেছে, এবং মাঠে অনেকেই এসেছেন এরপরে, এবং গ্যালারি ধীরে ধীরে অনেকটা ভরে গিয়েছে, যেটা শুরুতে এতটা ছিল না। তো মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সৌমিত্র। দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বলছিলেন রিপোর্টার মাকসুম আলম খান। অন্যান্য প্রসঙ্গ, রাজধানীর হাতিরপুল বাজারে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করার সময় 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। হাতিরপুল বাজারের ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে প্রায়ই ঘটছে এ ধরনের ঘটনা। এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, বিভিন্ন সময় ডিবি পরিচয়ে ছিনতাই চাঁদাবাজির বিষয়টি মাথায় রেখেছেন তারাও। এছাড়া ডিবি পরিচয়ে কেউ এলে স্থানীয় থানায় জানানোর পরামর্শ দেন তিনি। খান মোহাম্মদ রুবেলের রিপোর্ট। সকাল 11টার দিকে হাতিরপুল বাজারে আসে 3 জনের একটি চক্র। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে দাবি করে চাঁদা না দিলে বিভিন্ন মামলায় ফাঁসানো এবং ক্রসফায়ারে হত্যার হুমকি দেয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। তবে তাদের পরিচয় নিয়ে সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন দোকানিরা। এই পর্যায়ে কথিত ডিবি পুলিশ সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া দিয়ে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এই সময় এই এলাকায় টহলে থাকা গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি দল প্রথমে 2 জনকে আটক করে নিয়ে যায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে আরো একজনকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাষ্ট্রজন ছিল, 3 জনে দিয়ে গেছে, 3 জনে দিয়ে গেছে, 2 জনে দিয়ে দৌড় দিছে। ব্যবসায়ীদের আজকে কোনো নিরাপত্তা নাই, ওরা অস্ত্র নিয়ে ওপেন চাঁদাবাজি করে, রংবাজি করে, ভুয়া পরিচয় দিতেছে ডিবির। পাবলিক সবাই উত্তেজিত হয়ে গেছে তাকে নেওয়ার জন্য। আমরা জাস্ট পরিস্থিতি সামাল দিয়ে তাকে থানায় পাঠিয়ে দিয়েছি। এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, ঈদের আগে ডিবি পরিচয়ে বিভিন্ন স্থানে ছিনতাই চাঁদাবাজি করছে একটি চক্র, এমন খবর ছিল তাদের কাছে। এই প্রেক্ষাপটে রাজধানী জুড়ে টহল জোরদার করা হয়েছে। আমাদের ডিবি যারা সাধারণত অপারেশনে যায়, এদের ডিবির একটা জ্যাকেট সেটি তারা ব্যবহার করে, সেটি আসলে একটা বড় বিষয়। তারপরে আমাদের কন্ট্রোল রুম, তারপর স্থানীয় থানার নাম্বার, সেগুলো সেখানে যদি ফোন করার সুযোগ থাকে ফোন করেও নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে যে তারা আসলে ডিবি বা পুলিশের কোন ইউনিট বা র্যাব নাকি ভুয়া। তিনি আরো বলেন, আটককৃতদের বাড়ি মাদারীপুর ও নরসিংদী। ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই চাঁদাবাজির অভিযোগে এর আগেও তারা গ্রেপ্তার হয়েছিল, পরে জামিনে মুক্ত হয়ে একই অপরাধে জড়িত হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গোয়েন্দা পুলিশের পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার 4 দিন পর মিলল ব্যবসায়ী মমিন বক্সের লাশ। গত 8 জুলাই মোহাম্মদপুর এলাকা থেকে সাদা পোশাকের লোকেরা ডিবি পুলিশের পরিচয়ে মমিন বক্সকে তুলে নিয়ে যায়। সকালে কালশিপেরিবাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের যোগ সাজশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মমিনকে খুন করেছে। পল্লবী থানার উত্তর কালশী টেকের বাড়ি এলাকায় হাউজিং ব্যবসায়ী হিসেবে পরিচিত মমিন বক্সের বাড়িতে পা রাখতেই শোকের চেয়ে ক্ষোভের উত্তাপই বেশি পাওয়া গেল। পরিবারের অভিযোগ, 8 জুলাই মোহাম্মদপুর এলাকায় আইনজীবীর বাসা থেকে বের হওয়ার পর মমিন বক্স ও তার গাড়ি চালককে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন গাড়ি চালক ফিরে আসলে তাকে নিয়ে মোহাম্মদপুর থানায় মামলা করতে গেলেও নানা অজুহাতে মামলা নেয়নি পুলিশ। ভাইকে সাথে বলে কি আপনারা কোর্টে করেন, এগুলা নেওয়া যাবে না। মিয়া, জৈনুদ্দিন, মাইনুদ্দিন, রুবেল, আমানুল্লাহ,
তারপর শহীদ হায়দার এগুলোও আসছে সাথে, ওদের মনে হচ্ছে পুলিশের র্যাপের সাথে কোনো কনসালটেশন করে এরকম করছে, না হলে একজন মানুষ কালো পোশাক পরা মুখে নিয়ে গামছা বেঁধে নিয়ে যাবে আর ড্রাইভারকে ফেলে রেখে যাবে আর নিয়ে গুম করে ফেলবে। অপহরণ কাণ্ডের 4 দিন পর কালশী বেড়িবাঁধ এলাকা থেকে মমিনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দিয়ে গেছে পুলিশ। মমিনের ভাগ্নের অভিযোগ, অপহরণের সময় তার মামাকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। একটা মিনিটও সময় নেই, বুঝলেন না, এত তাদের কাজ করছে। হ্যান্ডকাপ লাগাই বলছে কথা কবি না আমরা ডিবিল, মানে ওনার যে মামলা আছে সবগুলো হলো জমি জমা বিষয় নিয়ে, অর্থাৎ উনি ডেভেলপ হচ্ছে, এটা অনেকেরই সহ্য হচ্ছে না, এজন্য তাকে কিভাবে নিচু করবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তবে মামলা নিতে গড়িমসির অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদপুর থানার ওসি। তো আপনি যদি করে আসা বলেন যেখানে এটা ঘটনা ঘটছে, এটা কি আদৌ করছে কিন্তু জানতে হবে না, চাইতে গেলে কন্ট্রাডিক্টরি কিছু তো অসুবিধা। তাহলে আপনার মামলা নেন নাই কেন সেটাই তো এক এক সময়ে এক এক তথ্য দেয় মমিনুলের গাড়ি চালককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিলেও বিশ্বব্যাংক এখন বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে। তিনি বলেন, নিজের নয় বরং দেশের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করছে সরকার। 3 বছরের মধ্যেই বাংলাদেশকে উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। 2009 সালে বাংলাদেশে বনভূমির পরিমাণ ছিল 9%, 2015-তে তা বেড়ে দাঁড়িয়েছে 17%। সরকারের লক্ষ্য এই পরিমাণকে 25% নিয়ে যাওয়া। বিশ্ব পরিবেশ দিবসে এমন পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের সব স্তরের মানুষকে। গুলশান এলাকায় কারা থাকেন? উচ্চবিত্ত শিক্ষিত সমাজের সব থেকে উন্নত মানের মানুষগুলি, কিন্তু তাদের বাড়িগুলি যখন তৈরি করেন তাদের সোয়ারিং ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করেন তা মোটেই পরিবেশ সম্মত না। এমনকি অনেকে হাসপাতাল তৈরি করেছে, বর্জ্য ব্যবস্থাপনা রাখেননি। কাজে এটা হচ্ছে সব থেকে দুঃখজনক, এই বিষয়গুলি কিন্তু কেউ খেয়াল করেনি। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় উন্নয়ন সহযোগীদের যে প্রতিশ্রুত অর্থ তা সব সময় পাওয়া যায় না। তিনি বলেন, উন্নয়নের জন্য অন্যের সহযোগিতা নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের কল্যাণে কাজ করলে যে দেশকে উন্নত করা যেতে পারে সেটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। এক সময় যে বিশ্বব্যাংক আমাদেরকে এই পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে, আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। কাজে আজকে আমরা নিম্ন মধ্যম আয় দেশ হিসেবে ঘোষণা পেয়েছি, কিন্তু এই নিম্ন আমরা থাকতে চাই না, আমরা উচ্চে উঠতে চাই, দেশকে উচ্চে উঠাতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণে যারা অবদান রেখেছেন এমন 30 জনের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণে বিশ্বব্যাংকের কাছে তদন্তের নথিপত্র চেয়েছে কানাডার একটি আদালত। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আবারও বলেছেন, বিশ্বব্যাংক কোনো ধরনের সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারবে না। বিশ্বব্যাংক প্রমাণ দিতে না পারলে নৈতিকতার দিক থেকে তাদের দুর্বলতা প্রকাশ পাবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো খাতের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প পদ্মা সেতুর প্রধান দাতা সংস্থা ছিল বিশ্বব্যাংক। 2010 সালে চুক্তি স্বাক্ষরের পর দুর্নীতির অভিযোগ এনে 2012 সালে অনিশ্চয়তা ফেলে দেয় দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের এ সেতুর কাজ। যদিও পরবর্তীতে সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করে যা এখন এগিয়ে যাচ্ছে। আর 80 কোটি টাকা ঘুষের বিনিময়ে কানাডার এসএনসি লাভালিন কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার যে অভিযোগ বিশ্বব্যাংক করে তা এখনো প্রমাণিত নয়। সম্প্রতি কানাডার অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালতে পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের ব্যাপারে বিশ্বব্যাংকের নিজস্ব তদন্তের নথিপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। তবে অর্থমন্ত্রী আবারও জানান, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি।
কোর্টের হুকুম কি করবে দেখা যাক, আলটিমেটলি দেবে না। আর পর্যবেক্ষকদের মতে বিশ্বব্যাংকের অভিযোগের কারণে পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে যাওয়া সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। এই যে একটা ডাক ঘুরঘুর অবস্থা তৈরি করে রাখা, তথ্য উপাত্ত দিয়ে সহায়তা না করা, অথচ ডিসিশন নিয়ে কাউকে শাস্তি দিয়ে দেওয়া, এটা তাদের নৈতিক অবস্থানটাকে দুর্বল করে দিচ্ছে। সময় হয়তো এসেছে, যদি বিশ্বব্যাংকের নীতিমালার মধ্যে এরকম কিছু থাকে যে তথ্য আমি দিতে বাধ্য নই, সেইটা নিয়েও চিন্তা ভাবনা করার এবং সেটা দূর করার, যাতে করে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়। এদিকে বিশ্বব্যাংক তাদের নথিপত্র জমা না দেওয়ার জন্য কানাডার আদালতের নির্দেশ স্থগিত করতে উচ্চ আদালতে শরণাপন্ন হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে 27 জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 8 জন 3 দিন করে রিমান্ডে। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনের ওজন মনিটরিং সম্ভব। দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সরকারি বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সকালে মিন্টো রোডে সৈয়দ আশরাফের বাসায় যান নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী মোশাররফ হোসেন। এ সময় সৈয়দ আশরাফ খন্দকার মোশাররফকে শুভেচ্ছা জানান এবং একই সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আশরাফ। এদিকে সাক্ষাৎ শেষে বের হয়ে খন্দকার মোশাররফ হোসেনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমরা এক সরকারের মন্ত্রী, আমরা এক পার্লামেন্টের সদস্য, আমাদের একসঙ্গে কোঅপারেশন থাকবে, কন্টিনিউয়াসলি থাকবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পল্লী উন্নয়ন ও সমবায় ছাড়া সরকারের রূপকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এ সময় এলজিআরডি ও প্রবাসী কল্যাণ উভয় মন্ত্রণালয়ের কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সকালে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে এলজিআরডি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় কর্মকর্তারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় উন্নয়নে এলজিআরডি মন্ত্রণালয়ের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার আগে দলীয় নেতা হিসেবে সৈয়দ আশরাফুল ইসলামের অনুমতি নিতেই তার বাসায় গিয়েছিলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, মন্ত্রণালয়ের দুর্নীতি থাকলে তা দূর করা হবে। আমাদের জনগোষ্ঠীর 80-85% লোকই পল্লীতে বসবাস করে। আমাদের যে রূপকল্প 2021 সালে মধ্যময় দেশে যাওয়া, 2041-এ উন্নত দেশে পৌঁছানো, এসবই কিন্তু পল্লী উন্নয়ন ছাড়া সম্ভব না। কোনো দায়িত্ব অতিরিক্ত না, দুটোই আমার কাছে সমান এবং আমি হয়তো পারবো না কেন, না পারার তো কোনো কারণ নাই। দুর্নীতি থাকলে দুর্নীতি মুক্ত করবো, এটা কিন্তু আমি কোনো এইভাবে বলি নেই যে এই মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত। আজ চতুর্থ দিনের মতো বিক্রি হলো ঈদের রেলের অগ্রিম টিকিট। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ব্যাকুল নাগরিকরা একটি টিকিটের আশায় সারা রাত অপেক্ষার পর হাতে পান 16 জুলাইয়ের টিকিট। তবে ভিড়ের চাপে যথারীতি কাঙ্ক্ষিত টিকিট থেকেও বঞ্চিত হয়েছেন অনেকেই। তবে রেল কর্তৃপক্ষের দাবি, ক্রেতাদের চাহিদা মেটানোর সাধ্যমতো চেষ্টা করছেন তারা। অল্প টিকিট, চাহিদা বেশি, তাই কাউন্টারের সামনে উপচে পড়া ভিড়ের এই দৃশ্য খুব একটা বদলায় না। একটি টিকিটের আশায় চাতক পাখির এই অপেক্ষা যেন ফুরোতেই চায় না। একসময় খুলে যায় টিকিট ঘর, চঞ্চলতা শুরু হয় অপেক্ষমান জনসমুদ্রে। সারা রাতের ক্লান্তি শেষে টিকিট পাওয়া যাত্রীর চেহারায় খেলে যায় দিগ্বিজয়ের হাসি। শুরু হয় পাওয়া না পাওয়ার হিসেব। 18 ঘন্টা অপেক্ষার পরে কষ্ট সার্থক হয়েছে, টিকিট আমি পাইছি, বাড়িতে সবাই নিয়ে ঈদ করতে পারবো। আমি চাইছিলাম চেয়ার, কিন্তু চেয়ার পাইনি, আমি শোভন পাইছি। আমার সিরিয়াল নাম্বার ছিল 17। ততক্ষণে আঁকাবাঁকা লাইনের আকার আরো বেড়েছে। নারীদের লাইন হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর। টিকিট যুদ্ধে নেমে আশা নিরাশার দোলাচলে বেড়েছে অস্থিরতা। বিক্রয়ে ধীরগতি, কোটা প্রথা আর কালোবাজারি নিয়েও সৃষ্টি হয়েছে ক্ষোভ। অর্ধেকের বেশি টিকিট ব্ল্যাকে চলে যায়। ব্ল্যাকে থেকে এক একটা 500-800 করে টিকিট বিক্রি হচ্ছে, ওখান থেকেই পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। টিকিট পাবো বলে মনে হয় না, কারণ যদি আসলে আল্লাহ তাআলা যদি আমাদের ভাগ্যে টিকিট রাখে সেই ক্ষেত্রে পেতে পারি। আমরা অনেক মহিলা তো সেহেতু আমাদের জন্য এক্সট্রা আরেকটা কাউন্টার হলে আমাদের জন্য বেটার হয়। তো 9টার পরে আবার আমি ইন্টারনেটে চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে কোটা নট অ্যাভেলেবল।
তারপরে আবার সেই লাইনে দাঁড়াইলাম 300 সিরিয়ালেরও পরে। রেল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 8টি কাউন্টারে টিকিট বিক্রয় হচ্ছে 18,000-এরও বেশি। সাধ্যমতো চেষ্টা হচ্ছে চাহিদা মেটানোর। কোটা ওপেন হওয়ার সাথে সাথেই 25% মোবাইল কোটা চলে যায়, যেটা কিন্তু আমাদের হাতে থাকে না এবং আমাদের কিছু করার থাকে না। আর মোবাইল কোটা দিয়ে তো কাটছে মানুষ। কালো বাজারে রোধের জন্যই আমরা এই নিরাপত্তা বাহিনী, জিআরপি, আর্ম ব্যাটালিয়ান সবাই কিন্তু আছেন। সুতরাং এই ধরনের কার্যকলাপ নেওয়ার সম্ভাবনাই 100%। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় সোমবার দেয়া হবে 17 জুলাইয়ের অগ্রিম টিকিট। সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর রুটের 9টি ট্রেনের পাশাপাশি 2টি বিশেষ ট্রেনের 16 জুলাইয়ের আগাম টিকিট বিক্রি করা হয় আজ। টিকিটের জন্য 20 ঘন্টারও বেশি সময় ধরে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষা করেন শত শত যাত্রী। সকাল 9টায় টিকিট দেওয়া শুরু হলেও অনেক যাত্রী লাইনে দাঁড়ান গতকাল দুপুরের আগে থেকেই। সেখানে তাদের ইফতার ও সেহরি সারতে হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পর যেসব যাত্রী টিকিট হাতে পেয়েছেন দারুণ খুশি তারা। এদিকে টিকিটের কালোবাজারি ঠেকাতে যাত্রীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার। ব্যাপক সমালোচনার পরও ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা কবল থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। আন্তনগর সহ সব যাত্রীবাহী ট্রেনের টিকিটের মাত্র 65% বিক্রি হয় কাউন্টারের মাধ্যমে, আর বাকি টিকিট চলে যায় নানা ধরনের কোটার আওতায়। এর মধ্যে আবার অনলাইন কোটার টিকিট কালোবাজারে চলে যাওয়ারও অভিযোগ রয়েছে। এ কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যাত্রীরা পান না কাঙ্ক্ষিত টিকিট। কমলদের রিপোর্ট। অভিজাত ট্রেন হিসেবে পরিচিত চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেসের সিটের সংখ্যা 900, কিন্তু কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হয় মাত্র 525টি টিকিট। একইভাবে মহানগর প্রভাতীর 857টির বিপরীতে 580, মহানগর গোদলির 803টির বিপরীতে 520টি এবং তুন্না নিশিতার 776টির বিপরীতে 463টি টিকিট বিক্রি করা হয়। শুধু ঢাকা চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের 603টির বিপরীতে 444টি, সিলেট রুটের উদয়ন এক্সপ্রেসের 524টির বিপরীতে 320টি টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ টিকিটের বিশাল একটি অংশ চলে যাচ্ছে কোটার আওতায়। টোটাল টিকিটের মধ্যে 65% টিকিট আমাদের এই কাউন্টার থেকে আমরা দিচ্ছি, 25% টিকিট অনলাইনে দিচ্ছে, এই টোটাল 90%, 5% ভিআইপি এবং 5% স্টাফ কোটা, এই টোটাল 100%। নিরাপদ বাহন হিসেবে রেলযাত্রায় মানুষের আগ্রহ বেশি, ফলে বিশেষ ছুটির সময়ে স্টেশন কাউন্টারে লেগে থাকে যাত্রীদের টিকিটের লাইন। কিন্তু কোটার কারণে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। 45% কোঠা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ যে যাত্রী আছে এদের আমাদের ভোগান্তি পড়তে হয়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাবো কি পাবো না এটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে। টিকিটের যে পথাটা যেন উন্মুক্তভাবে প্রত্যেকের কাছে উন্মুক্ত ওপেনলি ভাবে টিকিটটা যেন ছাড়া হয়। টিকিটের কোটা নিয়ে যাত্রীদের নানা অভিযোগ থাকলেও রেলওয়ে কর্মকর্তাদের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী বিশেষের জন্য এটা রাখা হয়নি, এটা সবার জন্য উন্মুক্ত। আপনিও কাটতে পারেন, আমিও কাটতে পারি, যে কেউ কাটতে পারবে অনলাইনে। আর অন্য যে কোটাটা আছে সেটা হলো আমাদের ভিআইপি কোটা এবং আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কিছু কোটা, সেটা তো খুবই সামান্য। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে প্রতিদিন 150 বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, আর বছরে ট্রেন ভ্রমণ করে অন্তত 2.5 কোটি যাত্রী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আসন্ন ঈদে মহাসড়কে যাত্রীদের যানজটে পড়তে হবে না বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকার আশুলিয়ায় বিরুলিয়া সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন। ঈদে বাংলাদেশে কোথাও কোনো মহাসড়ক সড়কের কারণে কোথাও কোনো দুর্ভোগ হবে না। যানজট অন্য কারণে হতে পারে, কিন্তু সড়কের কারণে কোথাও যানজট হবে না। এটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসী, জনগণকে, যাত্রী সাধারণকে আমি নিশ্চয়তা দিতে পারি। 2 মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে টঙ্গীর কেএল ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। সকাল 10টায় রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেয় তারা। এ সময় 24 ঘন্টার মধ্যে পাওনা বেতন ও বোনাসের দাবিতে স্লোগান দেয় শ্রমিকরা। তাদের অভিযোগ, পাওনা পরিশোধ না করেই গত 6 জুলাই নোটিশ ঝুলিয়ে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেয়। 120 জন শ্রমিকের 2 মাসের বেতন, ওভারটাইম ও বোনাস মিলিয়ে প্রায় 30 লাখ টাকা পাওনা রয়েছে বলেও দাবি করেন তারা। পাওনা পরিশোধ না করা হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান আন্দোলনরত শ্রমিকরা।
এদিকে মালিকপক্ষ টেলিফোনে বিজিএমইএ কর্তৃপক্ষকে আগামী 14 জুলাইয়ের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। আজকে আমরা ঈদ আইছে, আমরা 2 দিন পরে কান্দা বাড়িতে যাইতে হইব, না পারছি মার্কেট করতে, না পারি ঘরের চাইল আনতে, আমরা কিভাবে কেমনে ফুটপাত আমরা এসে বসে লইছি। যতক্ষণ না পরিশোধ করা যায় এতক্ষণ আমরা এনে যে আসছি এনেই বসে থাকি। মালিকের সাথে আলোচনা হয়েছে, 14 তারিখে তারা বেতন দেবে, কিন্তু দেবে কি আজও দেবে কি না এটা সুনির্দিষ্টভাবে বলেন নাই, এবং এই বিজিএমএ তো ওনারা আসেনও নাই। আমি বলছি যে বিজিএম এর কাছে আসলে সেখানে আলোচনা করে এটা সিদ্ধান্ত উপনীত হলে শ্রমিকরা আশ্বস্ত হবে, তাহলে শ্রমিকরা ঘরে ফিরে যাবে। এই বেতন যদি সত্যি বাকি থেকে থাকে তবে এটা তাদের ন্যায্য দাবি, এবং এই ন্যায্য দাবি আদায়ের জন্য বিজিএমই যা যা করা প্রয়োজন মালিকের সাথে বসে বৈঠক করে তাদের সেই বেতন যেন তারা অবশ্যই ঈদের আগে পান, তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নেব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানীর লালবাগে ধসে পড়া পুলিশ ফাঁড়ির ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলা হচ্ছে। বেলা 11টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে এ কাজ শুরু হয়। ক্রেনের মাধ্যমে পুলিশ ফাঁড়ির ঝুঁকিপূর্ণ বিভিন্ন অংশ অপসারণ করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে ভবনটির সামনে রাস্তায় জনসাধারণ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে লালবাগের পোস্তা রোডের পুরনো এই ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। গতকাল সন্ধ্যায় আবারও ধসে পড়ে ভবনটির বেশিরভাগ অংশ। পরে স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবা সংস্থাগুলোর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মালামাল অন্যত্র সরিয়ে নেয়। পরিত্যক্ত হওয়ায় 4 মাস আগেই ফাঁড়ির কার্যক্রম পার্শ্ববর্তী একটি ভবনে স্থানান্তর করা হয়। নাটোরের সিংড়ায় স্ত্রীসহ এক মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, সিংড়া উপজেলার শাওইল গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল মাঝরাতে কে বা কারা মুক্তিযোদ্ধা ননী গোপাল কুণ্ডু ও তার স্ত্রী চিত্রারানী কুণ্ডুকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে প্রতিবেশীরা বাড়ির উঠানে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, এই দম্পতির 2 ছেলে ভারতে থাকেন। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। আমি দেখতেছি খোঁজ নেই। আমরা তো ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে 27 জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 8 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদনের শুনানির জন্য বেলা 12টায় তাদের আদালতে হাজির করা হয়। বিচারক আহসান হাবিব বাদী ও বিবাদী পক্ষের যুক্তি শুনে প্রত্যেক আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময়ের 10 কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী এলাকায় নুরানি জর্দার ফ্যাক্টরিতে জাকাতের কাপড় নিতে যান অসংখ্য মানুষ। সেখানে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে 27 জন মারা যান। দু 2013-14 অর্থ বছরে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধ করেছে এমন 119টি প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মূসক সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় জাতীয় পর্যায়ে সেবা খাতে সর্বোচ্চ কর পরিশোধ করায় চট্টগ্রামের চৌধুরী টি ওয়্যার হাউসের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী। জেলা পর্যায়ে ব্যবসায়িক খাতে সর্বোচ্চ কর পরিশোধ করায় পান্না ডিস্ট্রিবিউশনের পক্ষে সম্মাননা নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। জেলা পর্যায়ে আরেকটি শীর্ষ প্রতিষ্ঠান মানিকগঞ্জের পেন্টার ট্রেডিং লিমিটেডের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরহাদ উদ্দিন। গ্রিসের অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রোববারের পূর্ব নির্ধারিত শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ঋণ দেওয়ার বিষয়ে এথেন্সের সঙ্গে চুক্তিতে পৌঁছানোকে অত্যন্ত কঠিন হিসেবে দেখছে ইউরোগ্রুপের নেতারা। রোববার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইটার বার্তায় ইইউ শীর্ষ সম্মেলন বাতিলের বিষয়টি নিশ্চিত করে আরও জানান, ইউরোজোনের 19টি দেশের সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাসেলসের স্থানীয় সময় রাত 8টায়। এ সম্মেলনে গ্রিসের ঋণ চুক্তি নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
তিনি। শনিবার মধ্যরাত পর্যন্ত গ্রিসের ঋণ চুক্তি বিষয়ে আলোচনা করেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা, যা আজও চলছে। কিন্তু আলোচনায় এখনো পর্যন্ত কোনো সমাধানে পৌঁছা সম্ভব হয়নি। এমনকি গ্রিসের নতুন পুনর্গঠন প্রস্তাবনার রূপরেখা বিষয়েও কোনো মন্তব্য করেনি ইউরোজোন। দাতাগোষ্ঠীর রোববারের জরুরি সম্মেলনের মধ্য দিয়ে গ্রিসের ঋণ চুক্তির বিষয়টি সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্তে আসার কথা ছিল, কিন্তু ইইউর শীর্ষ সম্মেলনটি বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়ল গ্রিসের ভবিষ্যৎ। কারণ রোববারের মধ্যে ঋণ চুক্তিতে না আসলে সোমবারই অর্থশূন্য হয়ে পড়বে গ্রিসের ব্যাংকগুলো। আবারও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। সিরিজ বাঁচানোর লড়াই 163 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 162 রানে গুটিয়ে যায় সফররত দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে এটাই টাইগারদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 35 রান। ছোট টার্গেট তাড়া করতে নামলেও এদিনও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় 5 রানে ইটানুকে ফিরিয়ে স্বাগতিকদের ধাক্কা দেন প্রোটিয়া পেসার রাবাদা। এরপর দারুণ কিছু শট খেলে ভালো কিছুর ইঙ্গিত দিলেও আবারও আঘাত হানেন রাবাদা। ব্যক্তিগত 17 রানে সাজঘরে ফেরেন লিটন দাস। তবে এরপর সৌম্য ও মাহমুদুল্লাহ ব্যাটে এগিয়ে চলছে টাইগাররা। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের টপ অর্ডারে এদিন শুরুতেই ধাক্কা দেন মুস্তাফিজ। দলীয় 16 রানে মাঠ ছাড়েন ডিকক। এরপর ব্যক্তিগত 22 রানে ওপেনার আমলার স্ট্যাম্প উড়িয়ে দেন রুবেল। দলীয় স্কোরে মাত্র 14 রান যোগ হতে স্পিনার নাসিরের বলে রুশো বোল্ড হয়ে মাঠ ছাড়লে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। এরপর মিলার, ডুপ্লেসি ও ডুমিনি দ্রুত ফিরে গেলে ধস নামে প্রোটিয়া ব্যাটিং লাইন আপে। আর দলীয় 162 রানে বেহারডিনকে ফিরিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইন আপের লেজটুকু ছেঁটে ফেলেন টাইগার কাপ্তান মাশরাফি। নাসির ও মুস্তাফিজ 3টি করে উইকেট নেন। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে ছিন্ন ভিন্ন প্রোটিয়ারা। জয়ের জন্য টাইগারদের লক্ষ্য 163 রান। মাঠে মাশরাফিদের উৎসাহ দিতে ভক্ত সমর্থকদের উল্লাস। রাজধানীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় 3 জনকে গণপিটুনি। প্রায়ই ঘটছে এমন ঘটনা, অভিযোগ ব্যবসায়ীদের। থানায় জানানোর পরামর্শ পুলিশের। বিশ্বব্যাংক একসময় পদ্মা সেতু নিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে, তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। সৈয়দ আশরাফের বাসায় নতুন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। শুভেচ্ছা জানিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার আশরাফের। এবং টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। অনলাইনেও কালোবাজারির অভিযোগ। আজও টিকিট কিনতে দীর্ঘ লাইন। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।